টোটাল যত টাকা ঋণ নেওয়া হয়েছে তার 1/3 টাকা কোনো না কোনো ভাবে জয় বাংলা শেখ হাসিনার সরকার গত 16 বছর 16 বছরে করে ফেলেছে। সাইফুল সাগর, আপনি যে তথ্যটি দিয়েছেন যে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সম্ভবত এই তথ্যটি সঠিক নয়। যে 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 তথ্য যেটা, সেটা হলো যে 18 লক্ষ কোটি টাকার মতো ঋণ নেওয়া হয়েছে। তার ভিতর 100 বিলিয়ন বা 10 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ, আর বাকি টাকাটা আমাদের আভ্যন্তরীণ। আর হুম। পাচার যেটা হয়েছে, যেটা অফিসিয়ালি যেটা পাচার হয়েছে, সেটি হলো 82 লক্ষ কোটি টাকা, 82,000 কোটি টাকা, যেটি সিপিডির গবেষণা থেকে বেরিয়ে এসেছে, 82,000 কোটি টাকা। আর আরেকটি যেটা আমি আমি বলা আমি হয়েছে, সামনে রেখে, আমি ভুল হতে পারে, আমি ভুল না, হয়তো তারা ভুল হতে পারে, 15 বছরে মোট ঋণ 15 লক্ষ, 15.5 লক্ষ কোটি টাকা। এটা হলো বিবিসি বাংলা 7ই আগস্ট দুই হাজার Correct, চব্বিশ Sagar bhai. That is correct. আর 15 বছরে মোট পাচার 18 লাখ কোটি টাকা। ডিবিসি, কেন ভুল, একটু শুনতে কেয়ারফুলি, বিবিসি দিয়েছে মোট ঋণের অ্যামাউন্ট, আর বিবিসি সেটা দিয়েছে 18 লক্ষ কোটি টাকা পাচার 18ই আগস্ট, এই এই মাসেই তারা ইয়ে করেছে। তো এটি, এই তথ্য হলো আমার হাতে, এটা আমার নিজের তথ্য। হুম। জি, আপনি আপনি যেমনটি বললেন বিবিসি যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটা সঠিক তথ্য, বা ডিবিসি যে তথ্যটা দিয়েছে আমার ধারণা যে তাদের শব্দগত ভুল হয়েছে। যেটি হলো আক্ষরিক অর্থে 17.5 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ নেওয়া হয়েছে, বিদেশি বলছি, বিদেশি এবং আভ্যন্তরীণ ঋণ। তার ভিতর 10 লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশি ঋণ, আর বাকি টাকা আমাদের আভ্যন্তরীণ ঋণ। এই সব মিলায় 17.5 লক্ষ কোটি টাকা। আর আক্ষরিক অর্থে যেটা যেটা সিপিডির গবেষণা থেকে বেরিয়ে এসেছে, সেটি হলো 82,000 কোটি টাকা পাচার হয়েছে। আর সিপিডি এ গবেষণাও দিয়েছে, তারা বলেছে প্রায় 4 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ। খেলাপি ঋণ ভার্চুয়ালি এটা আদায়যোগ্য না, এটা একটা ব্যাড ডেট ঋণ। মানে এই টাকাটা নিয়ে তারা তারা ভেবেছে এই টাকাটা তাদের পৈতৃক সম্পত্তি, এই টাকাটা ঋণ নিয়েছে, এইটা শোধ না করলেও চলবে। এবং এই টাকাগুলো এমন ভাবে ঋণ নেওয়া হয়েছে এবং ডকুমেন্ট গুলো ভুয়া তৈরি করা হয়েছে, হুম। ফর্জারি ডকুমেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে, আজ তারা এই ঋণগুলো আর পরিশোধ করবে না। তাহলে সেটা যদি আপনি 4 লক্ষ কোটি টাকা ধরেন, আর এদিকে এদিকে আক্ষরিক করতে পাচার হয়েছে 82,000 কোটি টাকা, আর 4 লক্ষ কোটি টাকা যেটা খেলাপি ঋণ, সেটিও আলটিমেটলি আদায় হবে না, সেটিও কোনো না কোনো ভাবে পাচার হয়েছে, অথবা আমাদের দেশের আভ্যন্তরীণেও কিছু টাকা থেকে যেতে পারে। এই সব মিলায় 4,82,000 কোটি টাকা বা 5 লক্ষ কোটি টাকা, এটা দিয়ে হুম। প্রায় $55 বিলিয়ন আমার পাচার হয়েছে। এবং টোটাল আমাদের ঋণ যদি আমরা বিলিয়নে যাই, তাহলে 165 বিলিয়নের মতো। তার মানে আমি আপনার টকশো গুলোতে আগে বলেছিলাম যে টোটাল যত টাকা ঋণ নেওয়া হয়েছে তার 1/3 টাকা কোনো না কোনো ভাবে জয় বাংলা শেখ হাসিনার সরকার গত 16 বছর 16 বছরে করে ফেলেছে। আর এটি এটি এখন তাহলে চ্যালেঞ্জ কি? এবং আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে রিজার্ভ কিন্তু খুবই কম রিজার্ভ আছে, যদিও বাংলাদেশ ব্যাংক থেকে আমরা গত সপ্তাহে বা মানে ইদানিং আমরা কোনো তথ্য পাই নাই। বাট আমি এর আগে যে টকশো গুলোতে বলেছিলাম শেখ হাসিনা পতনের আগে, তখন কিন্তু আমি বলেছিলাম যে আক্ষরিক অর্থে 4-5 বিলিয়ন ডলারের বেশি প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ নাই। এখন শেখ হাসিনা যদি 5ই অগাস্ট যদি ক্ষমতাচ্যুত নাও হতো, আপনাকে আমি বলেছিলাম যে তিনি যদি আরো কিছু হত্যাযজ্ঞ করে, যদি উনি সেনাবাহিনী যেভাবে জনগণের পক্ষ নিয়েছে, যদি সেনাবাহিনী এই পক্ষটা না নিতেন, তাহলে হয়তো বা আরো কিছু হত্যাযজ্ঞের শিকার হতো, শেখ হাসিনা ক্ষমতা আরো কিছুদিন কন্টিনিউ করতো। কিন্তু আলটিমেটলি তখন একটা অর্থনৈতিক অভ্যর্থনের মুখোমুখি হতেন, এবং যেভাবে ফরেন রেমিটেন্স বন্ধ করে দেওয়া হয়েছিল, যেভাবে আমাদের আভ্যন্তরীণ ভাবে অসহযোগিতা করা হচ্ছিল, আলটিমেটলি 3-4 মাস পরে উনি অর্থনৈতিক অভ্যর্থনের মুখে পড়তেন এবং আলটিমেটলি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেন। যাই হোক, এখন এই যে আপনি যেটা বললেন যে চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ যেটা হলো যে আমি খুব আশার আলো দেখতে পাচ্ছি যে যেহেতু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, এখন আপনারা যারা প্রবাসে আছেন তারা কিন্তু এখন কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছেন, কিন্তু আপনারা ঘোষণা দিয়েছিলেন আপনারা কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। এবং আমাদের প্রতি মাসে প্রায় 2 বিলিয়ন রেমিটেন্স কিন্তু আসে। এখন এই 2 বিলিয়ন রেমিটেন্স যদি এখন প্রবাহটা যদি স্বাভাবিক থাকে, আর আমাদের এক্সপোর্ট থেকে আসে প্রায় $2 বিলিয়ন মতো, তাহলে এই দুই দুই প্রায় 4 থেকে 4.5 বিলিয়ন ডলার
আমাদের আর্নিং হয়, কিন্তু আমাদের প্রতি মাসে $6 বিলিয়ন মতো খরচ হয়। আমাদের অন অ্যান এভারেজ $1 থেকে $1.5 বিলিয়ন কিন্তু ডেফিসিট হয়। এই কারণে আমাদের $48 বিলিয়ন শেখ হাসিনা সরকার গত 32 মাস বা 34 মাসে কমাতে কমাতে এই পর্যায়ে নিয়ে এসেছে। তবে আশার কথা হচ্ছে যে প্রফেসর ডক্টর ইউনূস যদি আমাদের বাংলাদেশে এখন যেহেতু পরিবেশ ভালো, একটা গণতান্ত্রিক পরিবেশ এসেছে, একটা বিপ্লবী সরকার গঠিত হয়েছে, সেই ক্ষেত্রে যদি আমাদের এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে এবং যদি আসে, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আহ, আহ, এই ক্ষেত্রে যদি কোনো দেশ যদি এগিয়ে আসে, আমাদের যদি বৈদেশিক ঋণও যদি দেয়, তাহলে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা অনেকাংশে আহ, অনেকাংশে মিটবে বলে আমার ধারণা। আর আরেকটি কথা হচ্ছে, সেটা হলো যে জনগণ যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পায়, তখন কিন্তু মানুষ আক্ষরিক অর্থে স্বতঃস্ফূর্তভাবে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করে, যেটি এই বিপ্লবী সরকারকে 18 কোটি জনগণ সহযোগিতা করবে। এটি হচ্ছে আমার অর্থনীতি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ। আমি সাইফুল সাগর হতাশ নই। আমি হতাশ হতাম যদি শেখ হাসিনাকে 5ই আগস্ট 5ই জুলাই যদি আমরা 5ই জুলাই না 5ই আগস্ট 5ই আগস্ট যদি ক্ষমতাচ্যুত করতে না পারতাম, তাহলে আমাদের আরেকটা অভ্যুত্থান হয়তো 2-3 মাসের পরে অর্থনৈতিক অভ্যুত্থান আসতো। বাট আমার যেটা ধারণা যে প্রফেসর ডক্টর ইউনূস এটা কাটিয়ে উঠবেন এবং আমাদের রিজার্ভ যে ক্রাইসিস, এই ক্রাইসিস অচিরে মোকাবেলা হবে। তবে যেটা চ্যালেঞ্জ হচ্ছে সরকারের জন্য, যে টাকাগুলো পাচার হয়ে গিয়েছে, এই টাকাগুলো সব টাকা কিন্তু পাচার হয় নাই। যেহেতু শেখ হাসিনা 5ই আগস্ট পদত্যাগ করবেন, এটি অকস্মাৎ একটা সিদ্ধান্ত, এবং শেখ হাসিনার যারা নেতৃবৃন্দ, তারা কিন্তু 99% কিন্তু জানতো না যে শেখ হাসিনা পদত্যাগ করবেন বা করতে যাচ্ছেন। ইভেন ইভেন যে আওয়ামী পুলিশ বা আওয়ামী পুলিশ লেসপেন্সার, তারাও কিন্তু জানতো না। এই কারণে কিন্তু 5 এবং 6 তারিখে শেখ হাসিনা পদত্যাগ এবং পালিয়ে যাবার পরে প্রায় 250 পুলিশ কিন্তু হত্যাযজ্ঞের শিকার হয়েছে। জি। কারণ ওই সময় কিন্তু পুলিশের যারা কমান্ড লেভেলে ছিল, যারা আওয়ামী আওয়ামী পুলিশ লেসপেন্সার, তারা শেখ হাসিনা পালিয়ে যাবার সাথে সাথে তারাও কিন্তু পালিয়ে গিয়েছে, অথবা সেনাবাহিনীর কাছে কোনো না কোনো ফর্মে আশ্রয় চেয়েছে। তারা এখন সব টাকা যেটা নিতে পারেনি এখনো পর্যন্ত উদ্ধার করার মতো সুযোগ রয়েছে। এখন যেটা এই সরকারকে আমি আহ্বান জানাবো, যে অনতি বিলম্বে দুদকটাকে ডিজলভ করে দিতে, দুর্নীতি দমন কমিশন। কারণ এটি কোনো স্বাধীন দুর্নীতি দমন কমিশন নয়, এটি আওয়ামী সমর্থিত একটা কমিশন। এবং যে সমস্ত কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইলেকশন কমিশন, আইন কমিশন, এবং আমাদের ইমিডিয়েটলি বর্তমান সরকারের ইমিডিয়েটলি যে আমাদের হত্যাযজ্ঞ বা যে জেনোসাইড হয়েছে, এবং বিগত 16 বছরের 4টি জেনোসাইড হয়েছে। একটি হলো 2012 দেলোয়ার হোসেন সাঈদীর মামলা রায়ের পরে, এবং হেফাজতে ইসলামের যে বাচ্চাদেরকে, শত শত বাচ্চাদেরকে হত্যা করা হয়েছিল, এবং 2014 এবং 15-তে যে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড করে জেনোসাইড করা হয়েছিল, এবং সর্বশেষ 2024-এর যে জেনোসাইড, এটা দ্রুত এবং অনতি বিলম্বে এটি আপনার এই হত্যাযজ্ঞ বা জেনোসাইড কমিশন করে, এটি ইনভেস্টিগেশন করে, সুন্দর করে ইনভেস্টিগেশন করে দ্রুত এদেরকে বিচারের মুখোমুখি করা। আর আরেকটি যে কথাটা হলো, যে এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, যে এই সরকার প্রায়োরিটি বেসিসে তাদেরকে প্রায়োরিটি দেওয়া লাগবে, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার। এটি কিন্তু একটা স্বাভাবিক বা নর্মাল সরকার নয়। তাহলে এই ক্ষেত্রে যদি তিনারা যদি সকল বিষয়ে যদি সংস্কার করতে চান, তাহলে কিন্তু এটা অনেক সময় লাগবে। এই ক্ষেত্রে ওনাদেরকে প্রায়োরিটি বেসিসে, আমি যেটা মনে করি, আমি একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বা আমার অভিজ্ঞতা থেকে, বা আমি বিগত 4-5টি না 7-8টি জাতীয় নির্বাচনের সাথে সরাসরি জড়িত ছিলাম। এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন, সেটা হচ্ছে যদি এই সরকারের যে প্রথম প্রায়োরিটি হলো যে একটা আমাদের যে সংবিধান, 17টা সংবিধান, এটি কাটা মানে কাটা ছেঁড়া করে যে আমার কাছে মনে হয় সমস্যা হচ্ছে জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে শুনতে পাচ্ছি না। ব্যাস সিদ্দিকুর রহমান শোনা যাচ্ছে না। ব্যাস সিদ্দিকুর রহমান, আপনাকে শুনতে পাচ্ছি না।
একটা কাজ, একটা প্রায়োরিটি কাজ, হত্যাযজ্ঞগুলো হয়েছে, জেনোসাইড হয়েছে, দ্রুত তদন্ত কমিশন করে এদেরকে বিচারের মুখোমুখি করা। আরেকটি হলো যে সবচেয়ে যেটা সমস্যা আমি মনে করি যে এই সরকারের বেশি প্রায়োরিটি দেওয়া উচিত হলো পুলিশ, জুডিশিয়ারি, আমলাতন্ত্র, ইলেকশন এবং সেনাবাহিনী। তা আমার কাছে যেটা মনে হয় যে এই পাঁচটা বিষয় বা এই পাঁচটা সেক্টর এরাই মূলত একটা সরকারকে, একটা রাজনৈতিক দলকে অবৈধভাবে বা ফ্যাসিস্টভাবে ক্ষমতা কন্টিনিউ করার জন্য সহযোগিতা করে বা করে থাকে, যেটি আমরা কিন্তু 18 বছরে দেখেছি। এই যে পাঁচটা প্রতিষ্ঠানের কথা বললাম তার ভিতর কম বেশি আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী একটা স্ট্রাকচার্ড পর্যায়ে আছে, এবং সেনাবাহিনী যে স্ট্যান্ডার্ড তাতে আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী তথা আর্মি, নেভি, এয়ারফোর্স তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কম্পিট করার যোগ্যতা রাখে। যদিও আমরা গত 16 বছর বা 18 বছরে দেখেছিলাম যে কিছু সেনা কর্মকর্তা তাদের ব্যক্তির স্বার্থে তারা রাজনীতিতে ইনভলভ হয়ে সেনাবাহিনীকে ব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন বা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এই যে আপনার যে 5ই অগাস্ট যে সেনাবাহিনীর যে ভূমিকা, এটি জনগণ মানে 18 কোটি জনগণ বা বাংলাদেশ নামক দেশ যতদিন থাকবে এটা সেনাবাহিনীর এই অবদানকে স্মরণ করবে। এবং এই কারণে আমি যেটা মনে করি যে সেনাবাহিনীর কিছুটা ডেভিয়েশন যদি হয়ে থাকে গত 18 বছরে, এটি তারা দ্রুত তারা নিজস্বভাবে রিকভার করতে পারবে বলে আমার বদ্ধমূল ধারণা। কিন্তু পুলিশ, জুডিশিয়ারি এবং আমলাতন্ত্র, আমলাতন্ত্র এবং ইলেকশন, এই চারটা বিষয় এই সরকারকে বেশি প্রায়োরিটি দিতে হবে।